বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের প্রভাতী অনুষ্ঠানে স্বাগত জানিয়ে বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, গাছে কাঁঠাল গোফে তেল। অর্থাৎ কাঁঠাল হয়েছে, কাঁঠাল পাকবে, তারপর আমি খাবো। আগে থেকে প্রস্তুত হওয়ার জন্য আমাদের যে মানসিকতা থাকে, আমরা হয়তো অনেক কিছুই পেতে পারি, অনেক কিছুই ভাবতে পারি। কল্পনায় তো আমরা আমেরিকাও চলে যেতে পারি। কল্পনাতে আমরা ধরে নিন, আমি কল্পনাতে এখনই হয়তো দেখা যাবে দুবাইয়ে বসে আছি। আসলে কল্পনার সঙ্গে বাস্তবের অনেকটাই মিল থাকে না। রাতের বেলা আমরা যে স্বপ্ন দেখি, সেই স্বপ্ন অনেক সময় দিনের বেলা সত্যি হয় না, বেশিরভাগ সময় সত্যি হয় না। এই ঠিক এরকমই একটি ঘটনা পশ্চিমবাংলায় ঘটছে। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তিনি প্রত্যেক দিন নিয়ম করে হিন্দু মুসলিম ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন। কখনো তিনি বলছেন বারুইপুরে হিন্দু মন্দির ভেঙে দিয়েছেন, কখনো বলছেন এই নওদাতে দাঙ্গা করেছেন, কখনো বলছেন বেলডাঙ্গায় দাঙ্গা হয়েছে, বসিরহাটে হয়েছে। নানা রকম অযুক্তি কুযুক্তি তিনি খাড়া করছেন। খাড়া করে শেষ বক্তব্যটা দিয়েছেন যে আমি হিন্দুদের ভোটে পশ্চিমবাংলায় আমরা বিজেপি ক্ষমতায় চলে আসবে, এমনভাবে তিনি বলছেন। এবং মিডিয়া, জনগণ মিডিয়ার সামনে এবং কয়েকটা মিডিয়াও এই খবরকে ফলাও করে তারা প্রকাশ করছে, ছাপছে এবং দেখাচ্ছে। দুর্ভাগ্যের বিষয় হলো যে আমরা যারা পশ্চিমবাংলায় বাস করি, পশ্চিমবাংলায় যারা আমাদের যা বয়স, এই বয়সে আমরা যে দীর্ঘদিন ধরে রাজনীতিকে দেখে আসছি, বাংলার এরকম রাজনীতি কোনো কালেই ছিল না। রুটি কাপড়া মাকানের লড়াই ছিল, জমির লড়াই ছিল, জোরদারদের বিরুদ্ধে গরিব চাষির লড়াই ছিল, কৃষকের লড়াই ছিল, ক্ষেত মজুরের লড়াই ছিল। কিন্তু সেই লড়াই এখন আর নেই। একটা রাজনৈতিক দল, একটা শাসক দল এবং বিরোধী দল, এর মধ্যে দুটো তফাৎ থাকবে। শাসক দল শাসন করবে, বিরোধী দল সেই শাসক দলের বিরোধিতা করবে এবং তারা সেরকমভাবে গঠনমূলক সমালোচনা করবে, যে গঠনমূলক সমালোচনার উপর ভিত্তি করে সরকার সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হবে। পশ্চিমবাংলায় অনেক ইস্যু আছে, ইস্যু নেই তা নেই। কেলেঙ্কারি আছে, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি রয়েছে, হাসপাতালে কর্মচারী নেই, ওষুধ কেলেঙ্কারি আছে। আমরা শিক্ষাক্ষেত্রে যে বড় গণ্ডগোল চলছে, শিক্ষাক্ষেত্রে একটা বড় বিষয় রয়েছে, শিক্ষার কর্মসংস্থানের সমস্যা রয়েছে। অর্থাৎ এক কথায় সাধারণ নাগরিকের রুটির যে লড়াই, সেইটাকে বাস্তবায়ন করা উচিত এবং সেটাকেই সামনের সারিতে আনা উচিত বলে আমাদের মনে হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সেটাই প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল। কিন্তু আমরা সারা দেশের সঙ্গে পশ্চিমবাংলার ন্যারেটিভটাও সে একই রকমভাবে চলছে। কারণ এখানে বিরোধী আসনে আছেন বিজেপি আছে। বিজেপি দলের যিনি বিরোধী দলনেতা, তিনি একটা সময় তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা ছিলেন। তখন তিনি মুসলমানদের হয়ে গলা ফাটাতেন এবং আমি নিজে ব্যক্তিগতভাবে তার বক্তব্য, তার ভাষণ অনেক সময় খুব কাছ থেকে শুনেছি। তিনি যে কোনো মঞ্চে যেতেন, অন্তত 12 থেকে 14টা মুসলিম কর্মীদের নাম অনর্গল তিনি বলে যেতে পারতেন এবং শুরু করতেন সালাম দিয়ে। সেই ভদ্রলোক এখন বলছেন, আজকেই সেই ভদ্রলোক ঘোষণা করেছেন, আজকে বলতে গতকাল ঘোষণা করেছেন যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে মুসলিম বিধায়কদের, তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বিধানসভা থেকে বের করে দেব। এতদিন ধরে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছিল। এবার বিধানসভার অভ্যন্তরে গণতন্ত্রের মন্দির বলে যেটা খ্যাত, সেই গণতন্ত্রের মন্দিরে জনগণের ভোটে নির্বাচিত তৃণমূল বিধায়ক, যদি মুসলিম বিধায়ক তারা হয়ে থাকে, যদি ক্ষমতায় এসে থাকেন, তাহলে তিনি বের করে দেবেন।
এই কথাগুলো বলছেন, আমরা শুনে যাচ্ছি। আসলে আগেই বলেছি, গাছে কাঁঠাল গোপে তেল। আসলে যদি তিনি ক্ষমতায় আসেন, তিনি ভাবছেন এ রাজ্যের সমস্ত হিন্দুরা বিজেপিকে ভোট দিয়ে দিবেন। স্বপ্নে আসীন হয়ে আছেন, স্বপ্নে বিভোর হয়ে আছেন, কল্পনাতে তিনি চলে যাচ্ছেন চাঁদে, কল্পনায় তিনি নবান্নের চেয়ারে বসে গেছেন। আসলে এটা কেন করছেন? এটা করছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের এতে সুবিধাটা কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে দারুণ সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে গেল। শুভেন্দু অধিকারী যত চিৎকার করবেন, শুভেন্দু অধিকারী যত হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার ডাক দেবেন, ততই হিন্দুরা অনৈক্যের মধ্যে চলে যাবে। কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী যে ভাষায় কথা বলছেন, সেই ভাষাটা কিন্তু অশান্তির ভাষা, গণ্ডগোলের ভাষা, শান্তি বিঘ্নিত হওয়ার ভাষা। পশ্চিমবাংলার কোনো সাধারণ নাগরিক চান না বাংলায় অশান্তি বিরাজ করুক। আপনারা যদি দেখেন, আমি জানি না যে আপনারা কি ভাবছেন আমার সম্বন্ধে, আপনারা যদি দেখেন, ইতিহাসটা যদি লক্ষ্য করে দেখেন, 2014 সালে যখন নরেন্দ্র মোদী ভারতবর্ষে ক্ষমতায় আসেন লোকসভা ভোটে, তার আগে তিনি যতগুলো নির্বাচনী প্রচার করেছিলেন, কোথাও কিন্তু ধর্মের বিরুদ্ধে একটা কথাও বলেননি। হিন্দু মুসলিম ন্যারেটিভ তিনি তৈরি করেননি। তিনি দুর্নীতির বিরুদ্ধে বলেছিলেন, তিনি সাধারণ নাগরিকের কর্মসংস্থানের কথা বলেছিলেন, শিক্ষার কথা বলেছিলেন। যেখানে যেখানে দুর্বল পয়েন্ট ছিল কংগ্রেস সরকারের, ইউপিএ সরকারের, সেই কথাগুলো তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে বলেছিলেন এবং সরকারের সমালোচনা করেছিলেন। শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী জয়যুক্ত হয়েছিলেন। তারপরে ক্ষমতায় আসার পর তিনি হিন্দু মুসলিম ন্যারেটিভ তৈরি করেছেন এবং তৈরি করে ক্ষমতায় এখন টিকে আছেন। অন্যদিকে যদি লক্ষ্য করে দেখেন, আসামে, আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামে যেভাবে ক্ষমতায় এসেছে, যখন ক্ষমতায় এসেছে বিজেপি, তখনও কিন্তু তারা হিন্দু মুসলিম ন্যারেটিভ তৈরি করেনি। হিন্দু মুসলিম ন্যারেটিভ তৈরি করে দেওয়া মানে হচ্ছে শাসকের সুবিধা করে দেওয়া। এটা খুব স্পষ্ট করে বলে দেওয়া যেতে পারে, শুভেন্দু অধিকারী যা করছেন, যা বলছেন, সবটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রাফ বাড়ানোর জন্য কাজে লাগবে। মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাফ তরতর করে বেড়ে যাচ্ছে, অপরদিকে শুভেন্দুর গ্রাফ কিন্তু কমে যাচ্ছে। এটা মাথায় রাখতে হবে। কিছু ভক্ত আছেন, কিছু ভক্ত তৈরি হয়েছে, আরও কিছু ভক্ত তৈরি হবেন, তারা সোশ্যাল মিডিয়ায় নানা কথা বলবেন, কিন্তু শেষ বিচারে দেখবেন 2021 বিধানসভা নির্বাচনে এই শুভেন্দু অধিকারীরা বলেছিলেন 200 বেশি আসন পেয়ে আমরা ক্ষমতায় আসছি, 77-এ গিয়ে আটকে গিয়েছে। এখন সেটা কমে 65 হয়েছে। যে দল, যে নেতা, যে বিরোধী দলের নেতা তার দলের বিধায়কদের ধরে রাখতে পারছেন না, সেই বিরোধী দলের নেতা যদি এখন বলেন যে হিন্দু জনজাতিদের ভোটে আমি পশ্চিমবাংলায় ক্ষমতায় এসে যাব, সেটা অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। এটা ভাবতে হবে। এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাফ বাড়ানো ছাড়া আর অন্য কোনো পথ দেখছি না। বিরোধী দল হিসাবে তার যে দায় এবং দায়িত্ব ছিল, বিরোধী দলের নেতা হিসাবে তার যে দায়, সাংবিধানিক দায় এবং দায়িত্ব ছিল, সেই দায়িত্ব পালনে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। একথা বলতে আমাদের কোনো দ্বিধা নেই। কারণ মনে রাখবেন, শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা হিসাবে সংবিধান প্রদত্ত তার যে দায়িত্ব আছে, সে দায়িত্ব তিনি পালন না করে বাংলাতে হিন্দু মুসলিম ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন। অটল বিহারী বাজপেয়ী দেশের বিরোধী দলের নেতা ছিলেন, তিনি কোনো সময় হিন্দু মুসলিম ন্যারেটিভ তৈরি করেননি। তার যদি সেই ভাষণগুলো আপনারা লোকসভায় শুনেন, আপনারা চমকে উঠবেন দেশের স্বার্থে, মানুষের স্বার্থে তিনি কি বলে গেছেন। সব মিলিয়ে শুধুমাত্র ক্ষমতায় যাব, ক্ষমতার কাছাকাছি পৌঁছাবো, এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে শুভেন্দু অধিকারী বাংলার সংস্কৃতিকে নিয়ে খেলছেন, বাংলার সংস্কৃতির বিরোধিতা করছেন, বাংলার চিরন্তন ঐতিহ্যের বিরোধিতা করছেন। এর ফল কিন্তু বিজেপিকে ভুগতে হবে, আজ না হয় কাল। 2026 বিধানসভা নির্বাচনের পর আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রাফ কতখানি বেড়ে গেল। নানা রকম দুর্নীতি এবং বিভিন্ন দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে সাধারণ নাগরিকদের একটা অ্যান্টি
ইনকামব্যান্ট সে ছিল, অর্থাৎ বিরোধিতা ছিল, তার জনপ্রিয়তা যে ভাঁটা পড়েছিল, সেই জনপ্রিয়তাতে ভাঁটাতে অনেকটাই জোয়ার আনতে সাহায্য করে দিল শুভেন্দু অধিকারীর এই ধরনের মন্তব্য। আজ হয়তো আমাদের কথা ভালো লাগবে না, কিন্তু আপনারা মিলিয়ে নেবেন, এটাই হবে। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে।